বিদ্যার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করলে কৃষ্ণগোপালকে উচিত শিক্ষা দেয় বড়বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কৃষ্ণগোপাল বিদ্যাকে ফোন করে বলতে থাকে, যদি তুমি নিজের সম্পর্কে যত রহস্য আছে সবকিছু জানতে চাও তবে তো তোমাকে মোটা অঙ্কের টাকা আমাকে দিতে হবে। এ কথা শুনে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, তার মানে আপনি কে বলছেন? আর আপনি হঠাৎ এরকম করে ফোন করে আমাকে কি বলতে চাইছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তখনই কৃষ্ণগোপাল বলতে থাকে, তুমি তুমি তো জানতে চাও যে তোমার আসল বাবা মা কে, তাই না? তোমার তোমার একটা রহস্য জানার আছে। তোমার অতীতে অনেক কিছু ঘটে গেছে যেগুলো তুমি জানো না। তোমার মাকে একটা একটা নিকৃষ্ট চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। তুমি কি সেটা জানো? যিনি তোমার গর্ভধারিণী মা, তাকে মেরে ফেলা হয়েছে। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, আপনি কে বলছেন? উত্তর দিচ্ছেন না কেন? আপনার আপনার পরিচয়টা দিন। আর আপনি সব জানলেনই বা কি করে? তখনই ওপাশ থেকে কৃষ্ণগোপাল বলতে থাকে, শুনলাম তুমি নাকি পিসিসিআই কলেজের মাথায় বসে আছো। মিস্টার রাজদীপ চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জির বিজনেসের মাথার উপরে তুমি। তাই তুমি টাকা দেওয়া কোনো সমস্যা হবে না। টাকা দিলেই সবটা জানতে পারবে। সব রহস্য, সব প্রমাণ তোমার হাতে চলে যাবে। কিন্তু কিন্তু টাকা না পেলে কিচ্ছু জানতে পারবে না। তুমি তুমি সারাটা জীবন জানার চেষ্টা করে যাবে, কিন্তু কোনোভাবেই কিচ্ছু জানতে পারবে না। এই কথা শুনে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা মনে মনে বলতে থাকে, এই লোকটা কে আর কিছু কি বলতে চাইছে। এরপরে বিদ্যা বলতে থাকে, আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আর আপনি আপনি কেন কেন সবটা ভেঙে বলছেন না বলুন তো? আপনি আপনি টাকা চাইছেন কেন আমার কাছে? তখনই দেখা যায় কৃষ্ণগোপাল বলতে থাকে, হ্যাঁ টাকা চাইছি। যদি টাকাটা আপনি দেন তবেই আমি আপনাকে সবকিছু বলবো, সবকিছু খুলে বলবো আপনাকে। আর যদি টাকাটা না দেন তবে তবে কোনোভাবেই সম্ভব না। আপনি আপনি এভাবে এভাবে শুধু শুধু চোরাবালিতে ডুবে যাবেন। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনি প্লিজ আমাকে বলুন, আপনি যে কথাগুলো বলতে চাইছেন সেগুলো কি ভিত্তিহীন নাকি নাকি কোনো ভিত্তি নেই কথাগুলো? এ কথা শুনে দেখা যায় তখনই কৃষ্ণগোপাল বলতে থাকে, আপনার যেটা ইচ্ছে, আপনার যেটা মনে হবে আপনি সেটাই সেটাই ভাবতে পারেন। এতে আমার কোনো কিছু যায় আসে না। তখন বিদ্যা বিদ্যা বলতে থাকে, কিন্তু আপনি আপনার পরিচয়টা কেন দিচ্ছেন না? আপনি আপনার পরিচয়টা দিন। তখনই দেখা যায় এ বলে ফোনটা কেটে দেয় কৃষ্ণগোপাল। তখনই দেখা যায় বিদ্যা ঘুরে ফোন করলে কৃষ্ণগোপাল তার চেলাকে বলতে থাকে, দেখেছিস টোপটা গিলেছে, টোপটা গিলছে, এই যে বারবার ফোন করছে। কিন্তু আমিও তো নাছোড়বান্দা, আমিও তো ফোনটা ধরবো না। ওকে তো টোপ খাওয়াতে হবে, তাই না? এরপরে দেখা যায় কৃষ্ণগোপাল হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি মেয়েটাকে এমন ভাবে নাচাবো না, একদম নাকে দড়ি দিয়ে নাচাবো। তখনই তার খোঁচর বলতে থাকে, আচ্ছা আচ্ছা গোপালদা, তোমার তোমার এই মেয়েটার সঙ্গে কি সম্পর্ক গো? এই মেয়েটা কে? এই প্রফেসর বিদ্যা ব্যানার্জি আসলে কে বলো তো? এ কথা শুনে অবাক হয়ে যায় কৃষ্ণগোপাল। এদিকে রাজদীপ চ্যাটার্জি ও ত্রিধা ঘুমিয়ে পড়েছে। ঠিক তখনই দরজায় কেউ নক করলে তখন ত্রিধা ও রাজদীপ দুজনে ঘুম ভেঙে উঠে পড়ে। এরপরে দেখা যায় ত্রিধা বলতে থাকে, কি ব্যাপার, কে বলছো? এভাবে এভাবে রাত বিরাতে দরজায় কেন নক করছো? বলছি তো আসছি, তারপরেও বারবার নক করার কি আছে আমি তো বুঝতে পারছি না। ঠিক তখনই দরজা খুলে দিলে বিদ্যা ও রিত ভিতরে চলে আসে। তখনই রাজদীপকে বিদ্যা বলতে থাকে, আপনাকে আপনাকে একটা দরকারের জন্য এত রাতে ডাকা হলো, প্লিজ ক্ষমা করে দেবেন। তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, কেন বিদ্যা, এখানে তুমি এত রাতে কেন, কি হয়েছে? তখনই দেখা যায় বিদ্যা বলতে থাকে, আচ্ছা আচ্ছা, আপনি যে কৃষ্ণগোপালের কথাগুলো বলেছিলেন সে কৃষ্ণগোপালটা কে? সে কৃষ্ণগোপালের আপনার কাছে কি কোনো ছবি বা কোনো কোনো ডকুমেন্টস আছে? এই কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে, কেন হঠাৎ কৃষ্ণগোপালের খোঁজ করছো কেন তুমি? তখন এই বিদ্যা বলতে থাকে, আসলে আসলে দরকার ছিল, তার কারণেই। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, ও তো একজন ক্রিমিনাল। ও অনেক অনেক বছর আগে একটা খুন করেছিল, একজন গৃহবধূকে খুন করেছিল। সেই খুনের দায়ে ওকে জেলে পাঠানো হয়েছিল, ও জেল খাটছে। তবে তবে এত বছর পরে সেই 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 ক্রিমিনালটার সঙ্গে তোমার কি যোগসূত্র? তুমি কেন ওর সঙ্গে যেতে চাইছো? তখনই বিদ্যা বলতে থাকে, যোগসূত্র আছে। উনি উনি আমার কাছে একটা একটা কথা বলেছে। সেই কথাগুলো যদি সত্যি ভিত্তিহীন হয় তবে আমাকে সব রহস্যটা খুঁজে বের করতে হবে। আমি আমার নিজের শেখরের খুঁজে আছি। আর আপনি যদি আমাকে এটুকু হেল্প করেন আমি অনেক খুশি হব। আমি আমি এটুকু হেল্প আপনার থেকে চাইছি, এর বাইরে এর বেশি আর কিচ্ছু চাই না আপনার থেকে। তখনই রেখা বলতে থাকে, আচ্ছা বিদ্যা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা হয়ে থাকে তুমি আমাকে জানাতে পারো, আমাকে বলতে পারো, আমি তোমাকে পুরোপুরি ভাবে হেল্প করবো। তখনই
তখন এই কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, না আমার কোনো সমস্যা হয়নি, আমি আমি শুধু জানতে চাইছি যে কৃষ্ণগোপাল কোথায় থাকে, ওনার ওনার আসল পরিচয়গুলো যদি জানা যেত তবে তবে ভালো হতো। আসলে ওনাদের আমি ওনাদের মুখোমুখি তো আমাকে হতেই হবে। তখন এই রাজদূত বলতে থাকে, আচ্ছা বিদ্যা, তুমি কি কোনোভাবে কৃষ্ণগোপালকে ডাউট করছো? ওর সঙ্গে কি তোমার কোনো যোগসূত্র আছে? সত্যি করে বলো তো। তখন এই কথা শুনে পৃথা বলতে থাকে, তুমি এসব কি বলছো? ওর কেন ক্রিমিনালের সঙ্গে যোগসূত্র থাকবে? আমি তো বুঝতে পারছি না তোমার কথা। তখনই রাজদীপ বলতে থাকে, না, ও যেভাবে যেভাবে কৃষ্ণগোপালের কথা বলছে, আমার তো মনে হচ্ছে কোনো কোনো গন্ডগোল হয়েছে। যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তবে তবে তুমি আমাকে বলতে পারো বিদ্যা, তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো। কিন্তু কিন্তু লোকটা মোটেও ভালো নয়, মোটেও সুবিধের নয়। দেখে দেখে কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। লোকটাকে দেখেই বোঝা যায় লোকটা একটু হলেও অন্যরকম। লোকটাকে কোনোভাবে সুবিধের মনে হয় না। তখন এই কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি আপনি কি সত্যি বলছেন? আপনি যদি ওনাকে দ্বিতীয়বার দেখেন তবে কি চিনতে পারবেন? তখন রাজদীপ বলতে থাকে, অবভিয়াসলি, অবশ্যই চিনতে পারবো, কেন চিনতে পারবো না। আমার দৃষ্টিশক্তিটা এতটাও কম নয়, স্মরণ শক্তিটা এতটাও কম নয় যে আমি মনে রাখতে পারবো না। তখন এ কথা শুনে দেখা যায় পৃথা বলতে থাকে, আচ্ছা বিদ্যা, এখনই কি তুমি চাইছো সবকিছুর উদ্ঘাটন করতে? তখনই দেখা যায় এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, এত রাতে এগুলো করা ঠিক নয়। এসব এসব এত রাতে করলে ঝামেলায় পড়ে যাব। এখন নয়, কাল দিনে সময় বুঝে করে দেব। তখনই দেখা যায় তখনই পৃথা বলতে থাকে, যেটা যেটা তোমরা ঠিক মনে করো সেটাই করো, কিন্তু কিন্তু বিদ্যাকে তুমি হেল্প করবে, কথা দাও। তখন বিদ্যা বলতে থাকে, আমি আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে হেল্প করবেন। এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে থানায় চলে আসে। সেখানে এসে বড়বাবুকে সব ঘটনা খুলে বলে। তখন বড়বাবু অবাক হয়ে সবটা শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, সত্যি সত্যি এখন অনেক অনেক ঝামেলায় পড়ে গেছেন আপনি। এখন কি করবেন আপনি নিজেও জানেন না। এরপরে দেখা যায় যে বিদ্যা বলতে থাকে, আমার আমার কেমন যেন খটকা লাগছে, মনে হচ্ছে কোনোভাবে কিছু একটা ঘটবে। তখনই বড়বাবু বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে সবটা ভালোই হবে, কোনো কোনো ঝামেলা হবে না। কিন্তু আপনি শুধু ওদের সঙ্গে মিশে ওদের মনের মধ্যে গিয়ে সবটা নিজের করে নেবেন, নিজের মতো করে চালিয়ে নেবেন, দেখবেন সবকিছু একদম একদম পারফেক্ট ভাবে চলছে। আপনি কোনো সময়ের জন্য নিজে পিছু পা হবেন না, নিজের জায়গাটা আপনি কখনোই ছাড়বেন না। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কিন্তু আপনার কাছে আমি একটা দরকারে এসেছি বড়বাবু। আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। একজন একজন খাওয়া ক্রিমিনাল, সেটার নাম হচ্ছে কৃষ্ণগোপাল, সেই ক্রিমিনালটার সব টিকিটি গোষ্ঠী আমার চাই। তখন এ কথা শুনে দেখা যায় বড়বাবু অবাক হয়ে যায়। বড়বাবু বলতে থাকে, তার মানে আমি তার তার ব্যাপারে সব ইনফরমেশন কোথায় পাবো? তখনই বিদ্যা বলতে থাকে, এই এই যে আমাকে জানতেই হবে, কারণ কারণ আমার শ্বশুরমশাই বলেছেন যে উনি উনি নাকি একজন পোস্ট ক্রিমিনাল, আর ওনাকে ওনাকে অনেকদিন হলো কোর্টে তোলা হয়েছিল, আর অনেকদিন ওনার কেসটা কোর্টে চলেছে। তারপরে ওনার যাবজ্জীবন জেল হয়ে যাওয়ায় ওনাকে ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু কিন্তু এই লোকটার ব্যাপারে আমার সবকিছু জানতে হবে। আর লোকটার খবরের কাগজেও নাকি ছবি বেরিয়েছিল। আর তখনই দেখা যায় রিক বলতে থাকে, দেখুন এখানে একটা ডেটও আছে, ডেটে আমরা ওই চিঠিটাতে পেয়েছি। এই কথা শুনে বড়বাবু বলতে থাকে, কোথায় চিঠিটা দেখান, চিঠিটা আমি দেখতে চাই। তখন তখন দেখা যায় রিক বলতে থাকে, আসলে চিঠিটাতে বিদ্যার অনেক পার্সোনাল ব্যাপার জড়িয়ে আছে, তাই ও চাচ্ছে না চিঠিটা সবার মাঝখানে নিয়ে আসতে। আর ও ও চাইলে আপনাকে দেখাতে পারে, কিন্তু কিন্তু এই চিঠিতে যা যা লেখা আছে সেগুলো আপনাকে আড়াল করতে হবে। সেগুলো যেন কেউ কখনো জানতে না পারে, কেউ যেন কখনো এটা নিয়ে বিদ্যার দিকে আঙুল না তুলতে পারে। এই কথা শুনে দেখা যায় বড়বাবু বলতে থাকে, আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করে আমার কাছে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে রিক চিঠিটা দিলে বড়বাবু চিঠিটা পড়ে নেয়। সেখানে সেখানে বিদ্যা অ্যাডপ্টেড ছেলে লেখা দেখে অবাক হয়ে যায় বড়বাবু। তখনই বিদ্যা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বড়বাবু, আমি আমি অ্যাডপ্টেড, আমার কোনো ব্যানার্জি বাড়ির সঙ্গে সম্পর্ক নেই। ব্যানার্জি বাড়ির রক্ত আমার শরীরে বইছে না, তার কারণে ওরা আমাকে দেখতে পায় না। আমি সবসময় ভাবতাম যে ওরা কেন আমাকে নিজেদের বাড়িতে সহ্য করতে পারে না, কেন আমাকে সবসময় দোছাই করে। আমি আমি সবসময় একা একা কাঁদতাম আর বলতাম ওদেরকে এতটা ভালোবাসে ফাগুন, শ্রাবণ, এদের সবাইকে ভালোবাসে, কিন্তু আমাকে আমাকে কেন কেউ ভালোবাসে না, কেন কেউ দেখতে পারে না। কিন্তু কিন্তু আমি এখন বুঝতে পারি যে কেন আমার সঙ্গে সবাই এরকম করে ব্যবহার করেছে, কেন আমাকে সবাই সবসময় ইগনোর করেছে। তখন বড়বাবু সবকিছু শুনে বুঝতে পারে বিদ্যার কষ্টটা। তখন বড়বাবু বলতে থাকে, প্রফেসর দিদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি
আমি সবটা ঠিক করে দেব। আপনি একদম চিন্তা করবেন না। আমি ওই কৃষ্ণ গোপালের সমস্ত ডিটেইলস নিচ্ছি। এই বলেই বড়বাবু কাউকে একটা ফোন করে। ফোন করে তাকে বলতে থাকে, "আমার একটা কাজ করে দিতে পারবে?" তখন ওপাশ থেকে লোকটি বলতে থাকে, "যেমন?" তখনই বড়বাবু কৃষ্ণ গোপালের নামে সমস্ত কিছু খুলে বলে আর বলতে থাকে যে ওনাকে কোর্টে তোলা হয়েছিল। কোর্টে তোলার পরে ওনাকে সেখান থেকে এই কিছুদিন আগে হয়তোবা জামিন করিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই ওই ব্যাপারে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে সেটা যেন বড়বাবুর কাছে পাঠিয়ে দেয়। তখন এই কথা বললে লোকটা বলতে থাকে, ঠিক আছে, আমাকে ৮ ঘন্টা সময় দাও। ৮ ঘন্টার মধ্যে আমি তোমার কাজটা শেষ করে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তখন বড়বাবু বলতে থাকে, ঠিক আছে, যদি একটু পাঠাও তবে অনেক উপকার হয়, অনেক অনেক ভালো হয়। তখন এই কথা শুনে ওপাশ থেকে বলতে থাকে, একদম আমি জানি যে তুমি বিপদে না পড়লে আমাকে ফোন করো না, তাই আমি হেল্প করবো তোমাকে। ঠিক তখনই কনস্টেবল এসে বলতে থাকে, আহ, কি গোপাল গোপাল বোর্ডওয়ালা এসেছে। এরপরে দেখা যায় তখনই কৃষ্ণ গোপাল সেখানে আসে। এরপরে বড়বাবু বলতে থাকে, ও গোপাল বোর্ডওয়ালা, ভিতরে এসো। এরপরে গোপালকে দেখে সবাই অবাক হয়ে যায়। বিদ্যা ও ধীর দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে বিদ্যা মনে মনে বলতে থাকে, ইনি কি করে হতে পারেন? ইনি তো গোপাল বোর্ডওয়ালা, আর আমি যাকে খুঁজছি সে তো কৃষ্ণ গোপাল। এরপরে দেখা যায় কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল বড়বাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, বড়বাবু আমাকে কেন ডেকেছেন? তখন বড়বাবু বলতে থাকে, তুমি যেভাবে যেভাবে ক্রমশ অন্যায় করে যাচ্ছ, প্লিজ এরকম অন্যায় করা বন্ধ করো। কারণ এভাবে চললে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবে। তোমাকে এমন মার মারবো না, একদম পিটিয়ে সোজা করে দেবো। তোমাকে এখান থেকে ছাড়া হয়েছে নিজেকে শুধরানোর জন্য। অনেক বছর তো জেলের পিছনে কাটিয়ে দিলে, এবার ছাড়া হয়েছে যাতে নিজেকে শুধরে নিতে পারো। আর এখন এসব করে বেড়াচ্ছ, এই বয়সে এসব করা কি মানায়? তখন কৃষ্ণগোপাল বলতে থাকে, আপনি আমাকে চেনেন না, আপনি আমার সঙ্গে এরকম করে কথা বলার সাহস কোথা থেকে পান? তখনই দেখা যায় রিক সেখানে বসে বসে বোরিং ফিল করতে থাকে। এরপরে রিক মনে মনে বলতে থাকে, এলাম এলাম যেটার জন্য সেটা সেটা না করে ওনার সঙ্গে কেন কথা বলছেন উনি? এরপরে দেখা যায় কৃষ্ণগোপাল বড়বাবুকে বলতে থাকে, আপনারা যতই চেষ্টা করুন না কেন আমাকে আটকাতে পারবেন না। সারা দেশে আমার ভোট চলে, আমার আমার কথা মতো সবকিছু হয়। আমি যেভাবে যেভাবে যাকে যেখানে যেতে বলি, যেখানে যেখানে যা কিছু করতে বলি, ওরা তাই করে। আমার কথা মতোই সবকিছু চলে। তবে আপনি আপনি কি করে আমাকে আটকাবেন বলুন তো? আমাকে আমাকে আটকাতে পারে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি। তখন এ কথা শুনে বিদ্যা সেখানে দাঁড়িয়ে বসে থেকে সবটা শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, লোকটা লোকটা কি অসভ্য, আর লোকটা এভাবে বড়বাবুর সঙ্গে কি করে কথা বলছে। এরপরে দেখা যায় বড়বাবু কৃষ্ণগোপালের কলার চেপে ধরে বলতে থাকে, অনেক অন্যায় করেছিস, অনেক মেয়ের সর্বনাশ করেছিস, অনেক মেয়েকে অনেকভাবে ঠকিয়েছিস। আর তুই এভাবে এভাবে যদি প্রতিনিয়ত অন্যায় করে যাস, তোকে কিন্তু একদম সত্যি সত্যি বলছি মেরে মেরে রেখে দেবো। তখন কৃষ্ণগোপাল বলতে থাকে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমার আমার কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ ছুঁতেও পারবে না। এরপরে দেখা যায় এসব কিছু দেখে রিক অবাক হয়ে যায়। রিক মনে মনে বলতে থাকে, সত্যি কেমন যেন খটকা লাগছে।